হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সকালবেলা একটা ভিডিও দিয়েছি যেটা কিনা ঘরকন্যা দিদিকে নিয়ে করা ছিল। তো সেখানে দেখলাম একটা মানে কন্টেন্টের সঙ্গে রিলেট নয় এরকম একটা কমেন্ট এসেছে, যে কমেন্টটা কিনা আমি পড়বো। আর এমন একটা কমেন্ট এসেছে যেখানে কিনা একটা রিপ্লাই এসেছে, সেই রিপ্লাইটা আমার খুব ভালো লেগেছে। এবার সেই রিপ্লাইটা বলতে গেলে কমেন্টটা কি ছিল সেটা তো তোমাদেরকে জানাতেই হবে। ইন্দুর টুকিটাকি বলে একটা চ্যানেল অ্যাকাউন্ট থেকে আর কি আমাকে কমেন্ট করেছে, আত্মাটা বোধ হয় তোমাকে ভুলে গেছে, তোমার সমালোচনার ধার ধারে না। আচ্ছা, তোমার সমালোচনার ধার ধারে না। আচ্ছা, এই আত্মাটা বলতে কার কথা বলেছে? এই ইন্দুর টুকিটাকি কার আত্মাকে ইন্ডিকেট করেছে? ঘরকন্যার শাশুড়িকে, ঘরকন্যার শাশুড়ির আত্মাকে বলেছে যে আমাকে বোধহয় ভুলে গেছে, আমার সমালোচনার ধার ধারে না। তো উনি এই যে ইন্দুর টুকিটাকি, উনি আমাকে হেট করতে গিয়ে যিনি মারা গেছেন সেই তার আত্মাকে তুলে এনে এখানে তাকে অসম্মানিত করেছেন। সুতরাং ওনাকে আর নতুন করে আমার কিছু বলার নেই। যার হয়ে আমাকে কটাক্ষ করতে এসেছেন তাকেই উনি অপমানিত করে দিয়েছেন, সেই মৃত ব্যক্তিকে অপমান করে দিয়েছেন। ব্যাস। তারপরে লিখেছেন, অনেকেই সমালোচনা করেছে, একটা উচ্চশিক্ষিত পরিবার, শিক্ষিত হলেই হয় না ভদ্র পরিবার। যদি মনে করি যে উনি কন্ট্রোভার্সির জন্য এটা করেছেন, ওনার এলেম আছে। ওনার লিখতে গিয়ে লিখেছে পুনার, তো এটাকে উদ্ধার করতে আমার একটুখানি 1-2 সেকেন্ড টাইম লেগেছে। ওনার এলেম আছে তাই 12 লাখ ভিউজ। তোমরা যদি অন্যরকম কন্ট্রোভার্সিটি যাও তখন কিন্তু 12,000 ওঠে না। এটাই ওনার সঙ্গে তোমাদের তফাৎ। নেহাতি হাস্যকর একটা কমেন্ট, সেটা তোমরা বুঝতেই পারছো। এই কারণের জন্যই কমেন্টের থেকে আমার রিপ্লাইটা ভালো লেগেছে। এক তো উনি কমেন্টটা যে লিখেছেন সেটা হচ্ছে ওই মাইক্রোফোনটা, মেসেজ করার সময় মাইক্রোফোন থাকে তো সেটাকে অন করে দিয়ে যা বলতে চায় বলে গেছেন। এইবার বলার পরে যেটা টাইপ হয়েছে সেটা ঠিক হয়েছে না ভুল হয়েছে সেটা পর্যন্ত উনি ঠিক করে দেখেননি, জাস্ট দিয়ে দিয়েছেন। তাহলে এখানটায় এই যে শিক্ষিত শব্দটা যে উনি ব্যবহার করেছেন সেটা যে ওনার সঙ্গে একেবারেই গেল না, সেটাও কিন্তু ওনার নিজের কমেন্টেই উনি প্রমাণ করে দিয়েছেন। সুতরাং উনি পুরোটাই নিজেই কমেন্ট করে নিজেই খিল্লির পাত্র হয়েছেন, আমার ওনাকে আলাদা করে কিছু বলা লাগবে না। বাট ভানি ওয়াসি বলে একজন কমেন্ট করেছেন, রিপ্লাই করেছেন, ফার্স্টলি উনি উচ্চশিক্ষিত নন, মানে ঘরকন্যা দিদির কথা বলা হচ্ছে এখানে। এখন তো ভদ্র পরিবার সেটাও বলতে পারবো না। ওনার ভিডিওতে কিছু থাকে না, শুধু অ্যাট্রাকশন আমেরিকা বলে। উনি যদি উচ্চশিক্ষিত হতেন তাহলে আমেরিকার মতো দেশে প্রপার জব করতেন, ইউটিউবে প্রফেশনাল লাইভ দেখিয়ে ইনকাম করতেন না। আমেরিকাতে থাকে এক মহিলার কমেন্ট দেখলাম, আমেরিকাতে ওনারা এই ঘরকন্যা মহিলাকে নিয়ে হাসাহাসি করেন, উনি একটা লাইন ইংলিশ বলতে পারেন না। আচ্ছা, রিপ্লাইটা কিছু কিছু জায়গা আমার ভালো লেগেছে। যেই জায়গাটাতে আমার ভালো লাগেনি সেটা হচ্ছে এই যে কি যেন বলে তোমার, আমেরিকার মতো এই যে ওনার ভিডিওতে শুধু অ্যাট্রাকশন আমেরিকা বলেই আমার যেন এই জায়গাটাতে একটুখানি মনে হলো যে না, এটা জাস্টিস হলো না ঘরকন্যা দিদির ভিডিওর সাথে। কারণ ওনার 12 মিনিটের একটা ভিডিওতে উনি যতটা পারেন খুব সুন্দর এডিট করে, তারপরে ওনার ভয়েসের মিষ্টতা আছে, খুব সুন্দর এডিট করেন উনি, তারপরে সেটাকে আমাদের সামনে প্রেজেন্ট করেন। ভিডিও জাস্ট করলাম ছেড়ে দিলাম এরকমটা না, সেই ভিডিও ধরার মানে ক্যামেরাটা যে আমি ধরছি সেই ধরার যে একটা ক্যাপাসিটি সেটাও কিন্তু লাগে, ঠিক আছে। আর উনি প্রপার শিক্ষিত কিনা, উনি একটা লাইন ইংলিশে বলতে পারেন কিনা এটা আমার জানা নেই। শিক্ষার সঙ্গে, উচ্চশিক্ষিত হওয়ার সঙ্গে কোনো ল্যাঙ্গুয়েজ প্রপার জানতে হবে সেটা মানে অবশ্যম্ভাবী, মানে অবশ্যই লাগবে, কম্পালসারি বলে আমার মনে হয় না। যে আমিও ইংরেজিতে একটা লাইন হয়তো প্রপার বলতে পারবো না, ঠিক বলতে পারবো না, কিন্তু তাই বলে কি আমি শিক্ষিত নই? আমি পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, সুতরাং এটা বলা চলে যে আমি শিক্ষিত, ঠিক আছে।
কিন্তু আমিও হয়তো একটা ইংরেজিতে লাইন বলতে গেলে লড়খড় লড়খড় করব, হয়তো ভুলভাল বলে দেব। সুতরাং ইংরেজি একটা ভাষা, আমার যে শিক্ষার মাধ্যমটা ছিল সেটা ছিল বেঙ্গলি মিডিয়াম, সুতরাং আমি বাংলাতে শিক্ষা গ্রহণ করেছি। তাই আমি ইংরেজিটা পারি না বলে আমি উচ্চশিক্ষিত নই বা শিক্ষিত নই এটা বলাটা ঠিক না। হ্যাঁ, উনি যেই দেশে আছেন সেই দেশে ইংরেজি ভাষাই হচ্ছে মাধ্যম, তো উনি সেই ভাষায় সাবলীল নন, ওর জন্যই হয়তো উনি ওই দেশে কোনো একটা প্রপার জব করতে পারছেন না, ঠিক আছে। তো বাদবাকি কমেন্টটা আমার ঠিক লেগেছে যে উচ্চশিক্ষিত নন, এই জায়গাটায় আমার একটুখানি প্রবলেম থাকলো যে শিক্ষিত ইংরেজিতে বলতে পারেন না, মানে ইংরেজি জাস্ট একটা ভাষা, ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, মাধ্যম একটা। ইংরেজি না জানলে যে সে শিক্ষিত নয় এটা একদমই মোটেই ঠিক না, ঠিক আছে। বাদবাকি হ্যাঁ, ভদ্রতা যেই মুখোশটা উনি পড়েছিলেন সেটা কিন্তু আস্তে আস্তে এতই খসে পড়েছে যে ওনাকে নিয়ে ট্রোলিংয়ের ঝড় উঠেছে, ঠিক আছে। আচ্ছা, আমেরিকাতে এক মহিলার কমেন্ট দেখলাম, আমেরিকাতে ওনারা এই ঘরকন্যা মহিলাকে নিয়ে হাসাহাসি করেন। এবার জানি না হাসাহাসি করার কারণটা কি, ঠিক কী কারণে হাসাহাসি করেন সেটা জানা নেই। বাঙালি বলে হাসাহাসি করেন না কি কিসের জন্য হাসাহাসি করেন আমার জানা নেই। তবে যতটা দেখি ওনাকে আমার ভদ্রই বলে মনে হতো, বাট উনি অ্যাকচুয়ালি কী বলতো, মুখে ভালো ভাষা, তারপরে পোশাক আশাক ভদ্র, এটা পড়লেই যে একটা মানুষ পুরোটাই ঠিক, পুরো নির্ভুল, পুরো ভদ্র, সেটাও যে বলা যায় না, সেটা কিন্তু ঘরকন্যা দিদির এখনকার ব্লগ দেখে রীতিমতন পরিষ্কার হয়ে গেল, ঠিক আছে। আরেকজন লিখেছে, মুন্সি পারভিন লিখেছে, ঘরকন্যা দিদি যদি 2 সপ্তাহ ভিডিও বন্ধ রাখতো তাহলে সব দিক বজায় থাকতো। এক্স্যাক্টলি, এটা একদম ঠিক কথা। মিনা রোজারিও, ঠিক বললাম? মিনা রোজারিও, এবার মনে হয় ঠিক বললাম। এটাকেই গঠনমূলক সমালোচনা বলে, এই জন্যই তোমাকে এত ভালোবাসি। থ্যাংক ইউ দিদি ভাই। অনেকে ওনাকে যমুনা মণ্ডল বলে কমেন্ট করেছে, অনেকে ওনাকে কমেন্ট করেছে হালি শহরে কোথায় বাড়ি, কিন্তু উনি রিপ্লাই দেননি। ওইটাই তো বললাম, লাইন টানতে জানে নিজের প্রাইভেসির ক্ষেত্রে, কিন্তু শাশুড়ি মায়ের মৃত্যুকে ইয়ে করলো সেটা কিন্তু। আচ্ছা, একটা জিনিস আমি একজনকে ফেসবুকে দেখলাম, এইটা নিয়েও তো ফেসবুকেও তো মারাত্মক চলছে শোরগোল, তো সেখানে দেখলাম একজন কমেন্ট করেছে, সেই কমেন্টটা কিন্তু নেহাতি খারাপ করেনি, যে সবাই ঘরকন্যা দিদির দিকে আঙুল তুলছে, ওনার হাজব্যান্ডকে কেউ কেন কিছু বলছে না। এক্স্যাক্টলি, এই কথাটা তো কিন্তু একদম ঠিক, যে ওনার হাজব্যান্ডের তো উচিত ছিল ওনাকে বাধা দেওয়া এই সময়, যে আমার মা মারা গেছেন এই বিষয়টাকে নিয়ে তুমি কন্টেন্ট করো না। অ্যাকচুয়ালি ওই যে বললাম, পপুলারিটির সামনে সব কিছুই ফিকে পড়ে যায়, তো এটাই হচ্ছে বিষয়। এইবার এই কমেন্টের সঙ্গে রিলেটেড নয় এরকম একটা কমেন্ট এসেছে, সোনালি পল বলে একজন কমেন্ট করেছেন আমাকে আজকে সকালের ভিডিওতে, আজকে মন্দিরার ভ্লগ দেখলাম, কি সুন্দর ছোটো মাকে সাজিয়ে দিয়েছে, আর বলে 2টো হাসির চিহ্ন দিয়েছে। তো এই জিনিসটা নিয়ে, এই বিষয়টা নিয়ে কিন্তু অবশ্যই আমি আমার এই ভিডিওতে কন্টেন্ট করব। তার আগে বলি, আমি বোতল থেকে আমার প্রমোশন হয়েছে, সবার আগে এটা আমাকে বলা উচিত ছিল, তোমাদেরকে বলা উচিত ছিল যে তোমরা আমাকে কংগ্রাচুলেশন জানাও। কিসের জন্য? আমি বোতল থেকে সুদেবীতে কনভার্ট হয়েছি। থামনেলে ভিডিওটা আমি এখনো দেখিনি, কার? ঢুলুনি মাসি। হ্যাঁ, ঢুলুনি মাসির, আমার না মনে হয় চালুনি বললে ভালো হতো, না থাক, ঢুলুনি মাসি বললেই ঠিক। তো ঢুলুনি মাসির থামনেলটা আমি দেখলাম, যে আমাকে বোতল থেকে প্রমোশন করিয়ে আমাকে সুদেবীর আসনে আবারও বসিয়েছে, বুঝতে পেরেছো? তো দেখো, আমি যেরকমভাবে ট্রিট হব আমি সেইভাবেই ট্রিট করব, মানুষকে ট্রিটমেন্ট দেব। এইবার যদি বলো তাহলে তো আরও সবাই ভিডিও করছে, আমি সবারটা দেখি না, ওই জন্যই। আর এটা নিয়েই আমি আজকে ঢুলুনি মাসির একটা কনফিউশন দূর করব। তার আগে বলি, এই যে আগে একটা আমি নাম ডাকতাম, সেটার থেকে ঢুলুনিতে কনভার্ট করেছি, মানে তার বিশেষত্ব কিন্তু একই। এই যে যেমন ভাতার শব্দটা মানুষ খারাপ ওয়েতে ব্যবহার করে, অথচ ভাত কাপড় দেয় যে তাকে ভাতার বলে, এই জিনিসটা একদম পুরো সুন্দর জিনিস। মানে ভাত কাপড় দেয় যে সে হচ্ছে ভাতার, এর একটা আলাদাই অর্থ হলো। কিন্তু ভাতার শব্দটাকে মানুষের ক্যারেক্টারের সঙ্গে যুক্ত করে, স্পেশালি মহিলাদের ক্যারেক্টার। কারণ মহিলা তো কারোর ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারে না, মহিলারা কারোর ভাতার হতে পারে না। ভাতার কারা হয়? পুরুষরা হয়, মহিলাদের ভাতার হয়। বুঝতে পেরেছো? এই জেন্ডারের বিষয়টা কেউ এখনো পর্যন্ত মাথা থেকে ঝেড়ে পুছে ফেলতে পারেনি, আর মনে হয় না পারবে। হ্যাঁ, কেউ কাউকে কটাক্ষ করতে গিয়ে ওই ভাতার শব্দটাকে ব্যাড ওয়েতে
বাজে ওয়েতে মানুষের সামনে তুলে ধরে। আমি কিন্তু বহু আগে বলেছি যে ভাতার শব্দটা সমাস করলে পরে ভাত কাপড় দেয় যে, ভাত দেয় যে, তাকে বলে ভাতার। এটার মানেটা কিন্তু বেশি শিক্ষিত মানুষেরা, আমি তো কম শিক্ষিত, বেশি শিক্ষিত মানুষেরা কিন্তু নেগেটিভ ওয়েতে, ন্যারো মাইন্ডেড ওয়েতে কিন্তু আমাদের সামনে প্রেজেন্ট করেছে বারংবার। তাই এইটাই আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে ভাতার শব্দটা খারাপ অর্থে ব্যবহার করা হয়, বাট ভাতার শব্দের প্লেন মানে এর কোনো প্যাচঘোচ নেই। এর মানে এই ভাতার শব্দটার মিনিংয়ে কোনো ডবল মিনিং নেই, ঠিক আছে? মানুষ এটাকে ডবল মিনিং করে। তো ভাতার শব্দটার পরিষ্কার অর্থ ভাত কাপড় দেয় যে। তো এটাকে আমরা এই ভাত কাপড় দেয় যে, বা তোর ভাত কাপড় হবে, তোর আজকের থেকে ও ভাতার হয়ে গেল, এই শব্দটার সঙ্গে মানুষ কি যুক্ত করে দেয়? চরিত্র যুক্ত করে দেয়। বাদ দাও। এই কারণের জন্যই আমি ওই ঢ লয়াকার নয় রশ্মির থেকে ঢুলুনিতে চলে এসেছি, কারণ ওই ঢলানি শব্দটা, বলেই দিলাম, শব্দটা বাজেভাবে মানুষে নিয়ে যাচ্ছে বা বাজে লাগছে শুনতে। এবার ঢুলুনি, এই যে ঘুমে ঢুলু ঢুলু করছি বা ঢুলে ঢুলে পড়ছি, এই জন্যই কিন্তু ঢুলুনি। তো ঢুলুনি শব্দটা কোনো খারাপ ভাবে না। যদি কেউ খারাপভাবে নিতে চায়, ব্যঙ্গাত্মক ওয়েতে নিতে চায়, তো সে নিতে পারে, সেটা তার পার্সোনাল পার্সপেক্টিভ। আমি বলছি ঢুলুনি মাসি, কারণ শুধু ঢুলে ঢুলে পড়ে। যেদিকে ঢুলতে হবে না তার সেই দিকেই ঢুলে পড়ে, যেদিকে ঢোলা দরকার তার অপোজিট দিকে ঢুলে পড়ে, ওর জন্য হচ্ছে নাম ঢুলুনি মাসি। পরিষ্কার? তা ঢুলুনি মাসির আজকে থাম্বনেলটা জাস্ট দেখলাম, যেখানে কিনা তার কিছু মিস পারসেপশন আমি দূর করে দেবো, ঠিক আছে? মানে ঠিক বললাম তো, মানে ভুল ধারণা, বাবা দরকার নেই, বাংলায় ফিরে আসি। ভুল ধারণা তার আজকে ক্লিয়ার করে দেবো, জাস্ট অনলি থাম্বনেলের উপরে ভিত্তি করে। তার থাম্বনেলে লেখা ছিল যে আমাকে কন্টেন্ট করার জন্য, ওই যে কি, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, এইরকম একটা প্রবাদ বাক্যের সঙ্গে আমার পরিস্থিতির কথা বর্ণনা করছে। তো ঢুলুনি মাসি, ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমি তোমার বর্তমানে যে তুমি আমাকে নিয়ে ভিডিও করছো, সেই ভিডিওগুলো দেখছি, কারণ দেখার মতো হচ্ছে। আমি প্রথম দিনই কিন্তু ক্লিয়ার করেছিলাম, যেদিন তোমাকে নিয়ে আমি প্রথম ভিডিওটা করলাম, এই ভেরি রিসেন্ট, সেই দিনই আমি ক্লিয়ার করেছি যে দুজনের ভিডিও দেখেছি, একজনের ভিডিওর উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করিনি, কারণ সে তার মতনই, তার যেরকম ক্যারেক্টার ছিল সেরকমই ক্যারেক্টার রয়ে গেছে, সেই কারণে তার ভিডিওর উত্তর আমি দেব না। তোমার ভিডিওটা আমার মোটামুটি ঠিকঠাক লেগেছে, যে না হ্যাঁ এই ভিডিওর উত্তর আমি দিতে পারি, সেই কারণেই দিয়েছিলাম, ঠিক আছে? সেই কারণেই দিয়েছিলাম। আর হ্যাঁ, তোমরাই শুধু লাভের গুড় খাবা, হ্যাঁ? আমি একটু খেলে দোষ হয়ে যায়, আমি একটু খেলে দোষ হয়ে যায়, বলো? তোমরা এত বছর ধরে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছো, হ্যাঁ, এত বছর ধরে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছো, আর আমি যদি দুদিন করি কি হয়েছে, তাও আমাকে রিলেটেড বা আমার কন্টেন্ট রিলেটেড, বুঝতে পেরেছো? তোমরা যেইভাবে আমাকে বলে এসেছো, আমি তো বলছি না, তো অসুবিধা কি? কি অসুবিধা? যদি আমি বলেই থাকি, তুমি আমাকে নিয়ে বলেছো, পুরো গোটা আমার এই দোকান পারপাস নিয়ে বলেছো, সেটার উত্তর যদি আমি দিয়ে থাকি, হ্যাঁ, মানে আমাকে নিয়ে বলছো সেটারই আমি উত্তর দিচ্ছি, এমন না যে আমি তোমাকে নিয়ে বলছি। বুঝতে পেরেছো? পার্থক্য তো ছিল, আছে, থাকবে, সারা জীবন থাকবে। এইবার নেক্সট যেটা আমি দেখেছি, ব্যবসা, যেটা কিনা মন্দিরা আর তার প্রাক্তন বহিনের বিষয়টা ছিল তোমার কমেন্ট বক্সে, আর সেই কমেন্টটা এসেছে তোমার কথার উপরে ভিত্তি করে, সেই বিষয়টাকে আমি চুজ করেছি। বুঝতে পেরেছো? বুঝতে পারলেও কি বলো তো, মানতে পারবে না, তার জন্য যদি মেনে ফেলো তাহলে তো কন্টেন্ট বানাতে পারবে না, ওটা হচ্ছে মেন অসুবিধা। যাই হোক, আমার যতটুকু তোমার থাম্বনেলটা দেখে মনে হলো ততটুকুই বললাম। যদি দেখি ইন ফিউচারেও তুমি এইভাবেই ভিডিও করছো, আরও উত্তর দেব, আমারও কন্টেন্ট হবে, তুমিও একটা কন্টেন্ট পাবে, অসুবিধা কি? এটা তো লাভই লাভ। আর লাভটা কেউ হা 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 করে জাহির করে, নজর লেগে যাবে। তো যাই হোক, এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম। এবার নেক্সট বিষয় হচ্ছে, আমার ভিডিওতে যে কমেন্টটা এসেছে সেটা কি, যে ছোট মাকে সাজিয়ে দিচ্ছে মন্দিরা, মন্দিরা ছোট মাকে সাজিয়ে দিচ্ছে, এই বিষয়টা নিয়ে আমার কমেন্ট বক্সে কমেন্ট এসেছে। আর মন্দিরাকে নিয়েও আমি একটা বিষয় বলবো, তো সেটার সঙ্গে এটা রিলেটেড। বিষয়টা হলো, প্রথমে তোমরা তো দেখতেই পাচ্ছ যে মন্দিরা ওপরে একটা ঘর করছে, টিনের দেওয়াল থাকবে, মানে দেওয়ালটাও টিন থাকবে, ওপরেও টিন থাকবে। এইবার সবাই ওকে বলছে যে ওই ওপরেই ঠাকুর সিংহাসন পাততে, মানে ঠাকুরকে ওপরে শিফট করে দিতে।
আর তার এই বিষয়টা নিয়ে মন্দিরা কি বলছে যে আমার মন সায় দিচ্ছে না যে আমি থাকবো টাইলসের ঘরে আর ঠাকুর থাকবে টিনের ঘরে। ঠাকুর কখনো বলেনি যে আমাকে এইভাবে রাখতে হবে, আমাকে এই ভোগ দিতে হবে, কখনো বলেনি। ঠাকুর যদি খেত মানুষ ঠাকুরকে রাখতো কি না তো তাই সন্দেহ, সত্যি কথা। তো যাই হোক, এইবার মন যেটা বলে আদতে সেটাই করা উচিত। এখন ওর মন যদি চায় যে আমি টাইলসের ঘরে থাকবো আর ঠাকুরকে রাখবো টিনের ঘরে, এটা ওর মন। আবার আমাদের মন বা আমি সহ আরও অনেকের মন এটাই বলে যে ঠাকুরকে বারান্দায় না রেখে যেতে আসতে মানুষের হাওয়া ঠাওয়া লাগছে, দেখবে আমরা যদি খেতে বসি বা আমরা যদি বসি, আমাদের সামনে দিয়ে যদি কেউ বারবার যাতায়াত করে ইরিটেটেড বোধ হয়, ইরিটেট ফিল করি আমরা, তাই তো? তো সেই দিক থেকে বিচার করতে গেলে ঠাকুরকে বারান্দায় রাখার থেকে এটাও তো তোর মনে আসার দরকার ছিল যে আমরা আছি ঘরে আর ঠাকুর আছে বারান্দায়, এটাও তো মনে আসা উচিত ছিল। সুতরাং এটা ভেবে ওই যে তোর যে ধারণাটা আসছে যে ঠাকুর থাকবে টিনের ঘরে আর আমরা থাকবো টাইলসের ঘরে, এই চিন্তাটাকে, এই ভাবনাটাকে ওই ভাবনাটা দিয়ে কেটে দে যে আমরা থাকি ঘরে শীতে গ্রীষ্মে বর্ষায় আর ঠাকুর থাকে বারান্দায়, ঠাকুরেরও তো গরম লাগে। এই ধারণাগুলো আন, দেখবি ওই পাবলিক যেটা বলছে ওপরে রাখার ধারণা, সেটা কিন্তু তোর মনের মধ্যে বেশি থাকবে। ওপরে যদি এসি লাগাস, ছোট্ট করে একটা পাখা লাগিয়ে দিবি, ঠিক আছে? কারণ সবসময় যে এসি লাগবে, সবসময় এসির ওয়েদার থাকবে তা তো না, পাখাও লাগতে পারে। তো এই বিষয়টা আমি বললাম। সেকেন্ড যে বিষয়টা যেটা নিয়ে কিনা আজকে বলবো, কারণ অনেকেই ভাবে যে সু বোকা, এটা একদম আমিও মানি, আমি বোকা, ভীষণ বোকা, হদ্দ বোকা। এটাতে কোনো আমি মানুষকে কাটবো না, কথায় কাটবো না যে এই তুই আমাকে বোকা বললি কেন বা তুমি আমাকে বোকা বললে কেন। এই জায়গাটা আমার কিছু বলার নেই, আমি বোকামি জানি, আমি ভালোবাসলে পরে বোকা হয়ে যাই। আর তবে এটাও না যে আমার চোখের সামনে কন্টেন্ট থাকবে, সে আমার যত কাছের মানুষই হোক, যত প্রিয় মানুষই হোক, আমি সেই কন্টেন্টটাকে মিস করে দেবো। হ্যাঁ, তো এইবার কিন্তু আমি মিস করব না, মানে এই ক্ষেত্রটাকে আমি মিস করতে পারবো না। হয়তো অনেক কিছু আমি নেগলেক্ট করব বা ইগনোর করবো, না এটা নিয়ে আমার করার দরকার নেই, কিন্তু এই বিষয়টাকে আমি ইগনোর করতে পারবো না আমার এটাকে কি বলে পেশার ক্ষেত্রে। বিষয়টা হলো মন্দিরার দাদু শ্বশুরের মানে মৃত্যুবার্ষিকী চলছে। প্রত্যেক বছর ওরা পালন করে, আগে 6 না 7 দিন হতো, আর এই দোলের সময়টাই হয়, এখন মনে হয় 2 দিন হয়, যেহেতু সবার বয়স হচ্ছে। আর আমি বললাম না, আগে মানুষ অনেক কিছু পালন করতো, এখনও হয়তো পালন করে, কিন্তু নেক্সট জেনারেশন যত আসবে তত হয়তো এই রীতিনীতি আচার আচরণগুলো হয়তো মুছে যেতে থাকবে, বিলুপ্ত হয়ে যাবে, ঠিক আছে? তো সেরকমই 7 দিনের জায়গায় এখন 2 দিন না 3 দিন হচ্ছে। তো সেই জায়গাতে দেখলাম এই যে দাদু শ্বশুরের যে একটা কাজ চলছে, অনুষ্ঠান হচ্ছে বাড়িতে এত বড়, তারপরে এত খাওয়া দাওয়া আয়োজন সেই সবের মধ্যে মন্দিরার কোনো ইনভলভমেন্ট নেই, কোনো ইনভলভমেন্ট নেই। এমনকি সেই একই পরিবারের বউ হয়ে ও কিন্তু আমিষ খাচ্ছে। ও কিন্তু আমিষ খাচ্ছে, এক তরকারি করছে, ওর বাড়িতে মিস্ত্রির কাজ হচ্ছে সেই কারণের জন্য। ও এক তরকারি করুক বা 2 তরকারি করুক সেটা কথা না, ও কিন্তু আমিষ খাচ্ছে। হ্যাঁ, বাড়িতে নিমন্ত্রণ পাচ্ছে, সেই জায়গাতে গিয়ে খাওয়া সেটা টোটালি আলাদা, বাট নিজের ঘরে কিন্তু খাচ্ছে। ঘর যতই আলাদা হোক, পরিবারটা তো এক, তাই না? ঘর যতই আলাদা হোক, ভিটে যতই আলাদা হোক, বংশটা তো এক, রক্ত এক, সেই বাড়ির ছেলে বউ। সুতরাং মন্দিরার কিন্তু যেরকম শাশুড়ির কাছে গিয়ে ওটাকে কি বলে হাতে হাতে করে দেওয়া, সেইখানটায় অংশগ্রহণ করা, সেটা যেমন উচিত ছিল, ঠিক তেমনি সেই নিয়ম মেনে ওদেরও কিন্তু নিরামিষ খাওয়াটাই দরকার ছিল। আমাদের কথা বলি আমি, আমাদের শ্বশুরমশাই হরিওমের দীক্ষায় দীক্ষিত উনি, তো শ্বশুরমশাই মঙ্গলবার দিন শাশুড়িমা নিরামিষ মানেন, ঠিক আছে? আর আমি মানি কবে, আমরা মানি কবে, শনিবার দিন। আমি বিয়ে করে আসার পর দেখেছি কোনো দিনই নিরামিষ খেত না, প্রত্যেক দিন আমিষ। কেন? ছেলে কাজে যাবে, তাই ছেলে কাজে যাবে, নিরামিষ খাবে, তার জন্য কিন্তু প্রত্যেক দিনই আমিষ খাওয়া হতো। তারপরে যখন হাড়ি আলাদা হলো, তারও বহু পরের থেকে কিন্তু ওপরে আমি দেখলাম যে মঙ্গলবারে নিরামিষ খাওয়া শুরু করলো। আর আমি কবে থেকে নিরামিষ খাওয়া শুরু করলাম? শনিবার। আমার বাপের বাড়িতে কিন্তু আজীবন শনিবার দিন নিরামিষ, আর পুজোর 4টে দিন, অর্থাৎ ওই বলো সপ্তমী অষ্টমী নবমী, ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী, হ্যাঁ, দশমীর দিন গিয়ে খাওয়া দাওয়া হয়, 4 দিন
নিরামিষ খায়, তার মধ্যে ওই সংক্রান্তি, তারপরে পাচন, হেনা তেনা এইসবগুলোতে তো নিরামিষ থাকেই, কিন্তু আমার শ্বশুরবাড়িতে কিন্তু খেতেই হবে এরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই, ঠিক আছে। তো আমি নিরামিষ খাওয়া শুরু করি কবে থেকে, যবে থেকে আমি জানতে পারলাম যে আমার শনির 7.5 চলছে, তবে থেকে আমি শনিবার দিন নিরামিষ খাওয়া শুরু করেছি। আর এখন থেকে আমি তো ভাবছি আমি নিরামিষ খাবোই না, কারণ আমার নিরামিষের দিন এতটা প্রবলেম হয়, আমি মাছ খেকো প্রচণ্ড পরিমাণে, এতটা প্রবলেম হয় যে আমি চলতে পারি না, মাছ ছাড়া আমি চলতে পারি না। তো আমি ভাবছি তুলে দেবো, ঠিক আছে, তো দেখা যাক কদ্দূর কী করি। কিন্তু হ্যাঁ, যদি এই যে ধরো সংক্রান্তি, এই গারু, বিশেষ করে গারু, এই দিনগুলো আমার মনে পড়ে, এই দিন আমিষ খেতে হবে, এই দিন নিরামিষ খাওয়া যাবে না, দূর তারিখে নিরামিষ খেতে হবে, আমিষ খাওয়া যাবে না, সরি ভুল বলে ফেললাম। সেই দিন কিন্তু আমরা মানি, 4 জনেই মানি, মানে 2 জায়গায় মানা হয়, ওপরেও তো মানা হয়, নিচেও কিন্তু মানা হয়, আগের দিন শ্বশুরমশাই বলে দিয়ে যাবেন, ঠিক আছে। তো এই জায়গাটা আমার মনে হলো যে না, মন্দিরার উচিত হয়নি, একই বাড়িতে যখন, একই বাড়িতেও মানে কি একই বংশের, তো মন্দিরারও উচিত ছিল নিরামিষ খাওয়া আর ওখানটায় যাওয়া। শ্বশুরবাড়ির এই যে চলছে, আর এখনকার দিনে মানুষ নিজের হাতে অত কিছু করে না হয়তো, আর মন্দিরার তো দীক্ষা নেওয়া নেই, তাই মন্দিরা ভোগের রান্নাও করতে পারবে না। আগের বছরই মনে হয় শুনছিলাম এরকমই একটা মন্দিরা কথা বলছিল যে আমার দীক্ষা নেই বলে আমি ভোগের রান্না করতে পারি না, ননদ করে আর শাশুড়ি মা করে। তো এইটা পরবর্তীতে যে থাকবে না, বংশ পরম্পরায় এইগুলি যে থাকবে না, সেটা কিন্তু বোঝা যাচ্ছে, কারণ মন্দিরা কিন্তু এই না দীক্ষা নিয়েছে না এইসব বিষয়গুলো, অনেকে দেখবা দীক্ষা না নিলে পরেও কিন্তু নিয়মকানুনগুলো জানে, তো সেই নিয়মকানুনগুলো হয়তো সঠিক জানে না, তারপরে মন্দিরার শাশুড়ি অতিরিক্ত পরিমাণে মানে, অত মেনে পারা যায় না এখনকার দিনে, এত মেনে পারা যায় না, আগেকার দিনে মানুষেরা মানতো, এই জন্য আগেকার দিনের মানুষেরা না সুস্থও থাকতো বেশি, কথায় কথায় উপবাস, এই যে উপবাস করা, এর ফলে কি হয় বলো তো, ভেতরেও আমার শরীরটাও তো একটা মেশিন, সেই মেশিনটা খালি হয়, মেশিনটা রিকভার হওয়ার সময় পায়, ঠিক আছে, এর জন্য কিন্তু উপোস করাটা খুব জরুরি। তবে হ্যাঁ, বেশি উপবাসে আবার শরীরের ক্ষতি হয়, তো এখনকার দিনে আমরা তো পারিই না, আমার মতন মানুষেরা তো পারবেই না যারা কিনা গ্যাস্ট্রিকের পেশেন্ট। তো মন্দিরের এরকম দেখি, মানে পূজারি ফ্যামিলির বউও, ব্রাহ্মণ বংশের বউ, সেইখানটায় দাঁড়িয়ে কিন্তু ওকে পুজো আর্চার ক্ষেত্রে অনেকটাই উদাসীন দেখা যায়। অনেকে এই যে আমার দোকানের পুজো গেল, আমাকে বলছিল আমি কিছুই জানি না, আমি অনেক কিছুই জানি, মোটামুটি অনেক কিছুই জানি, চলার মতন আমি অনেক কিছুই জানি, এগুলো তো বিশেষ বিশেষ সময় পুজো হয়, তো সেইগুলো যদি নাও জানি, আস্তে আস্তে শিখে যাচ্ছি। তো যেটা বলছিলাম যে আমার মনে হয় মন্দিরে যাওয়া উচিত ছিল। অনেক কিছু আমরা কর্তব্যের জন্য করি, সবসময় আমাদের ইচ্ছা হয় না, কিন্তু আমাদের করতে হয়, তো এই বিষয়টা আমার মনে হলো যে করা উচিত ছিল। আর এইবার আসি ওর ছোটো মাকে সাজিয়ে দেওয়ার কথা, দেখো পরিবারের সঙ্গে মিল থাকুক, এটাই হচ্ছে কাম্য। সে ছোটো মাকে সাজাক, বড় মাকে সাজাক, যাকে খুশি তাকে নিয়ে সাজাক, কিন্তু বিষয়টা হলো সাজটা কার কাছ থেকে শিখলো? এই যে মন্দিরা যে এখন নিজে সাজতে আসে, তারপরে ও ছোটো মারে সাজাইতে আসে, এটা কার কাছ থেকে শিখছে? আর বেশি কিছু বললাম না উপজে, তোমরা সবাই জানো কার কাছ থেকে শিখেছে। এবার আসি, এই যে সাজানোর ঘন ঘটা, এটা কি এতদিন ধরে ছিল না তো, তোমরা বুঝতে পারো সবই। হ্যাঁ, কখন কোনটা কার মুখটা বেশি দেখালে পরে সেটা সব ব্লগাররা জানে, একা শুধু ওই যে মাছ খায় সব পাখি, দোষ হয় মাছরাঙার, তাই না? শুধু মন্দিরের দোষ? সবাই জানে কখন কাকে দেখালে পরে ভিউজ হবে। কেন প্রিয়া করেনি তার কল্পনা জায়ের সাথে এই ঝগড়া, আবার হঠাৎ করে যা আসলো তাকে ক্যামেরাতে দেখাচ্ছে, ব্যাস ভিউজ চচ্চর করে বাড়ছে, সবাই তাই করে, ঠিক আছে। তো এটা কোনো আফসোসের জায়গা নেই, এখানটায় কোনো রাগ করারও জায়গা নেই। ওর পরিবারের লোকজন একই ভিটার উপরে, তো ওরা একে অপরকে সাজিয়ে দেবে না তো কি করবে, তাই না? তো যাই হোক, এটা আমাকে বলে লাভ নেই। আমার যেটা খারাপ লেগেছিল সেটা হচ্ছে ওই কন্ট্রোভার্সি শুরু হওয়া, ছিঁড়ে খাওয়া, মন্দিরাকে ছিঁড়ে খাওয়া, আমার প্রবলেম ওই জায়গাটুকুতেই ছিল, আর কোনো প্রবলেম নেই। না ওর ছোটো মাকে নিয়ে প্রবলেম, না ওর বড় যাকে নিয়ে প্রবলেম, আমার কিসের প্রবলেম থাকবে, তাই না? তো এই বিষয়টাকে নিয়ে যারা আমাকে খোঁচা মারার চেষ্টা করে তারা বোকামো করে। হ্যাঁ, তারা কন্টেন্ট করছে ঠিক আছে, বাট এটা বোকামো ছাড়া আর কিছু না, কারণ আমার তার সাথে কোনো পার্সোনাল শত্রুতা নেই, পার্সোনালও নেই, প্রফেশনালও নেই, কোনো শত্রুতাই নেই, ঠিক আছে। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কন্টেন্ট চোখের সামনে থাকলে সে আমার যেই হোক না কেন, আমার কাছের লোক হোক বা আমার দূরের লোক হোক, আমার পছন্দের লোক হোক বা অপছন্দের লোক হোক, আমি কিন্তু কন্টেন্ট করব, যেটা কিনা আমার সত্যিই মনে হয়েছে যে মন্দিরা সত্যি যাওয়া উচিত ছিল। কমসে কম
কি জিজ্ঞাসা তো করা উচিত ছিল, কিছু করব, কিছু করে দেবো, এটা উচিত ছিল। আর দ্বিতীয় হচ্ছে যে ওরও কিন্তু নিরামিষ পালন করা উচিত ছিল, যেটা আমার মনে হয়। ঠিক আছে, কারণ একই বংশের তো, তাই। চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।